নিশিকে স্থায়ীভাবে জেলে আটক রাখার জন্য ক্ষমতার সবটুকু ব্যবহার করেছিল শাওন ও তার পরিবার। বিশেষ করে শাওন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ পদ্ধতিতে খুশি করে আইন আদালত সবকিছু নিজের ইচ্ছে মতো কাজে লাগিয়েছিল। এই বলে তাকে সহ আসলে অ্যারেস্ট দেখানো হয়। শাওন বলতেছে যে আমার বাপ ঝুন্নারকেল হয়েছে, মরে যাবে 2 দিন পরে, এক পা কবরে আর এক পা আমি নিজেই কবরে দিয়ে দিব, দিয়ে তোকে পার্মানেন্ট থাকার ব্যবস্থা করে দিব, মানে এরকম বলতেছে। তার মানে সে তার বাবাকে নিজে মেরে আমাকে এমন জায়গায়। এটা আমার প্রথমত একটা ব্যক্তিগত মতামত দেই। আমার কাছে মনে হয় যে কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূস মুখে তিনি যাই বলেন, তিনি আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা। ডক্টর ইউনূসকে বিপদে ফেলে গেলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। কি বিপদে ফেললেন? নাইম ভাই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। নাইম ভাই অথেন্টিক সোর্স থেকে সংবাদ দেখে সংবাদ পড়েন। চলুন, কি বিপদে পড়লেন ডক্টর ইউনূস, বিস্তারিত জেনে আসি। এটা আমার প্রথমত একটা ব্যক্তিগত মতামত দেই। আমার কাছে মনে হয় যে কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূস মুখে তিনি যাই বলেন, তিনি আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ওনার শাসনামলে শেখ হাসিনার বিচার করার বিষয়টাতে খুব বেশি যে আগ্রহী তা না। এটা যৌক্তিক কারণ আছে। কারণ উনি আজীবন রাজনীতি করবেন না, বা তিনি এখানের পার্মানেন্ট পলিটিশিয়ান না। তিনি হচ্ছেন এখানে রাজনীতি করছেন না, মানে তিনি এখন সরকারের দায়িত্বে আছেন। তো যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সুযোগ হয়, একটা বিচারিক প্রক্রিয়া শুরু হয়ে যায়, আজীবন আওয়ামী লীগ ডক্টর ইউনূসের 14 গোষ্ঠী সহ এটার পিছনে লাগবে। ইভেন এই ভয়টা শুধু ডক্টর ইউনূস না, আপনি আসিফ নজরুল বলেন, এই উপদেষ্টা পরিষদের এনজিও সরকারের যারাই আছে, এই ভয়টা কিন্তু পায়, এটা বাস্তবতা। তবে আমাদের উপদেষ্টারা, ছাত্র উপদেষ্টারা যেটা বলে, এটা হচ্ছে তাদের ব্যক্তিগত পাবলিক সিকিউরিটি। পাবলিক এবং ব্যক্তিগত কেন? শেখ হাসিনা ফিরে আসলে আমরা সবাই জানি, চোখ বন্ধ করে এই ছাত্রদের বা এদের পরিবারের, এদের সাথে কানেক্টেড প্রত্যেকটা মানুষরে যদি পাওয়ার লেভেলে আওয়ামী লীগ কখনো আসে, তারা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে। ছাত্ররা কিন্তু এটা জানে, যার কারণে তারা চায় শেখ হাসিনার ফাঁসি একবারে শেষ করে দেখ, তখন আর কোনো ঝামেলা তাদের জীবন নিয়ে তাদের হবে না। তো এই যে নানান আলোচনা, এই আলোচনাতে শেখ হাসিনাকে ফেরানো কি আসলে সম্ভব? এইটা ইউনূস সরকারের জন্য অসম্ভব একটা বিষয়। তবে তিনি ক্ষান্ত দেন নাই, পাবলিকলি জনগণকে বোঝানোর জন্য হইলেও তিনি কিন্তু বিষয়টা নিয়ে কাজ করে যাচ্ছেন, বা তার সরকার কাজ করছে। গতকালকে আপনারা জানেন যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি যখন বাংলাদেশে আসছেন, জাতিসংঘের মহাসচিব মানে তিনি সারা পৃথিবীর যে দেশগুলো আছে, কয়েকটা দেশ বাদ দিয়া প্রত্যেকটা জায়গায় একজন রেসপেক্টেড ব্যক্তি। ইভেন ওনাদের হস্তক্ষেপে ইসরায়েল পাত্তা দেখ না দেখ, আমেরিকা পাত্তা দেখ না দেখ, রাশিয়া পাত্তা দেখ না দেখ, মিয়ানমার পাত্তা দেখ না দেখ, অনেক দেশ টুকিটাকি পাত্তা দেয়। সেই আশা থেকে শেখ হাসিনাকে ফেরানোর ইস্যুতে গুতেরেসের সাথে আলোচনা করেছেন আমাদের ইউনূস সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন। তবে ওনার বক্তব্য, সরকারের বক্তব্য, বা যে প্রসেসিং চলছে ভারতের গণমাধ্যম থেকে আমরা যা শুনছি, এই প্রসেসিংটা হচ্ছে শেখ হাসিনাকে ফেরাতে যদি 100% চেষ্টা করা লাগে, আমাদের সরকার সেটা আপনার কি বলা হয় যে ধরেন হয়তো 10% করতেছে, আর বেশি না। কিন্তু ভারতীয় গণমাধ্যমের বক্তব্য এটা হচ্ছে সরকারের পক্ষ থেকে 10%। তারপরেও জনগণের কাছে বা ছাত্রদের শান্ত করার জন্য হলে কিন্তু কিছু বক্তব্য দিচ্ছেন। তো গুতেরেসকে হাতের কাছে পেয়ে আমাদের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন, তিনি বলেছেন যে কিভাবে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায়, এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের সাথে তিনি কথা বলেছেন। তো এ নিয়ে আপনার জাতিসংঘ মহাসচিব তিনি আশ্বস্ত করেছেন যে যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে এই মুহূর্তে মানবতা বিরোধী একটা অপরাধের তদন্ত কিন্তু জাতিসংঘের মানবাধিকারী কমিশন করছে, সেখানে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে, তার শাস্তিও চাওয়া হয়েছে, তবে ফাঁসি ছাড়া। তো এই বিষয়গুলো নিয়ে যেহেতু তিনি এই সংস্থাটার প্রধান, তিনি বলেছেন তার দ্বারা যতটুকু সম্ভব তিনি বিষয়টা নিয়ে ভারতের সাথে কথা বলবেন। এখন তার এই বক্তব্য ভারত কতটুকু মানবে মানবে না, নাম্বার 1, জাতিসংঘকে নরম দেশগুলো আব্বা ডাকে, আর জাতিসংঘ শক্তিশালী দেশগুলারে আব্বা ডাকে, পাত্তা দেন। আপনি বোঝেন না, এই বিষয়টা কিন্তু এরকমই। তো ভারতের সামনে জাতিসংঘের ভূমিকা খুব বেশি না। আর শেখ হাসিনা ইস্যুতে আমার মনে হয় না যে ভারত জাতিসংঘের এই সিদ্ধান্তে মানে কোনো রকম রেসপন্স করবে। নাম্বার 2,
জাতিসংঘের যে তদন্ত রিপোর্ট সেখানে কিন্তু আওয়ামী লীগকে ব্যান করার কথা বলা হয় নাই, আওয়ামী লীগকে রাখার কথা বলা হয়েছে। বিষয়টা বুঝতে পারছি। সো এখানে অনেক কিছু আছে যেটা নিয়ে সরকারও বেকায়দায় আছে যে কোন সিদ্ধান্ত নিবে কোনটা নিবে না। যতটুকু আমরা বুঝি গোত্রেসের কথায় ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না। ভালো থাকুন। মাস তিনেক আগে 15 মিনিটসের ইমেইলে একজন ভুক্তভোগী নারীর ইমেল পাই, যেখানে ওই নারী দাবি করেছিলেন তার স্বামীর দ্বিতীয় স্ত্রী তিনি। স্বামী উচ্চবিত্ত প্রভাবশালী, তার সন্তানেরা তার চেয়েও বেশি প্রভাবশালী। প্রভাবশালী হওয়া সমস্যা না, সমস্যা হলো 80 বছর বয়সী ব্যক্তির সাথে 28 বছর বয়সী এক নারীর বিয়ে মেনে নিতে পারছিলেন না তার পরিবার। আর এই মেনে নিতে না পারাটা শুধু মতামত জানানো পর্যন্তই সীমাবদ্ধ থাকেনি। 80 বছর বয়সী ওই ব্যক্তির আগের ঘরের প্রভাবশালী সন্তানেরা বাবাকে মাদকাসক্ত বানিয়ে পাঠিয়েছে রিহ্যাবে, আর তার নতুন স্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে জেল পর্যন্ত পাঠিয়েছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি নিয়ে টিম 15 মিনিটস অনুসন্ধান শুরু করে। আমরা প্রথমে ইমেইলে দেয়া নম্বরে কল করে ওই নারীর সাথে কথা বলে পুরো ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত জানতে চাই। আমি একটা বিয়ে করি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী নামের একটা লোককে। তো সেই লোকটা হচ্ছে আমাকে বিয়ে করে, আমি তার সেকেন্ড ওয়াইফ। উনি প্রতারণা করে বিয়ে করে, ওনার ওয়াইফ ছিল আগে, সেটা আমাকে বলে নাই। তো পরবর্তীতে আমি জানতে পারি যে সে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী হচ্ছে, তার মেয়ের নাম হচ্ছে শাওন। শাওন হচ্ছে মেহের আফরোজ শাওন, লেখক হুমায়ুন আহমেদের ওয়াইফ যে শাওন আছে না, ওই শাওন। এক গল্পের মাঝে ট্র্যাজেডি, কমেডি, রোম্যান্স সবকিছুই আছে। আমরা এতক্ষণ 80 বছরের যে ব্যক্তির কথা বলেছিলাম তার নাম মোহাম্মদ আলী, আর তার আগের ঘরের প্রভাবশালী 3 সন্তানের একজন মেহের আফরোজ শাওন। আসলে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে আপনার আব্বা নাকি দ্বিতীয় বিয়ে করছে। আসলে এই ব্যাপারে আপনার বক্তব্যটা কি? আমার কোনো বক্তব্য নেই, আমার কোনো বক্তব্য নেই। অভিযোগ নিয়ে যারা অভিযোগ যেখান থেকে পাইছেন সেখান থেকে বক্তব্য নেন, আমার কোনো বক্তব্য নেই। আপনি যাচাই করেন, আপনি আপনার মতো করে যাচাই করেন। পৃথিবীতে এখন পর্যন্ত একই সাথে ডজন খানেক বয়ফ্রেন্ডের সাথে ফষ্টি নষ্টি করা যে কজন 12 ভাতারি আছেন তাদের মধ্যে একজন সৌভাগ্যবান মেহের আফরোজ শাওন। অথচ প্রেমের টানে বান্ধবীর পয়সাওয়ালা বাবাকে বিয়ে করা শাওন নিজের বাবার বেলায় বেঁকে বসেছেন। মোহাম্মদ আলী তার মেয়ের চেয়েও 15 বছরের ছোট এক নারীকে বিয়ে করায় কোনোভাবেই স্বীকৃতি দিতে নারাজ হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওন। কিন্তু বাবা মোহাম্মদ আলীও নাছোড় বান্দা। চুপি চুপি চলতে থাকে প্রেম সংসার। এরই মধ্যে বেশ কয়েকবার নতুন বউয়ের সাথে বিভিন্ন হোটেলে একান্তের সময়ও কাটিয়েছেন শাওনের বাবা মোহাম্মদ আলী। 24শে ফেব্রুয়ারি আমরা হোটেল পূর্বানীতে মিট করি এবং উনি ওনার নিজের নামে ওখানে রুম রাখার পরে বিকেল 4টা 4:30 নাগাদ আমরা ওখানে যাই। যাওয়ার পরে দেখি আলী ওখানে প্রায় 1-1.5 ঘন্টা বসেছিল। আমি যাওয়ার পরে রুমে গেলাম, যাওয়ার পর আমরা প্রায় 9টা 9:30 পর্যন্ত ওখানে ছিলাম। আমাকে বললো 9টার মধ্যে যদি বের না হই 10টা বাজলে আমাকে আবার মারবে বাসা থেকে। মানে এরকম একটা এজের লোককে যে বাসা থেকে মারবে, এটা তো একটা আনবিলিভেবল একটা ব্যাপার যে আমাকে মারবে। তো তখন আমি বুঝতে পারলাম যে না, আসলে সে ভয়ে থাকে। কিন্তু খুব বেশি দিন লুকিয়ে তাদের এই বিয়ের সম্পর্ক গোপন রাখা সম্ভব হয়নি। শাওনের পরিবার বিষয়টি জানতে পেরে মোহাম্মদ আলীকে মারাত্মকভাবে মেরে রক্তাক্ত করেন। মোহাম্মদ আলীকে তার স্ত্রী আর মেয়েরা মিলে মেরে ফেলতে পারে এমন শঙ্কায় নিশিকে তার বাড়িতে আসার জন্য অনুরোধ করেন মোহাম্মদ আলী। কথা মতো তার দ্বিতীয় স্ত্রী নিশি তাদের বাড়িতে গেলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন শাওন ও তার দেহ ব্যবসায়ী 2 বোন। সে আমাকে কিন্তু দেখাইছিল, তার গেঞ্জিটা উঠায় পেটের কাছ থেকে দেখাইছিল যে আমাকে এইভাবে টর্চার করে। মোহাম্মদ আলী বাড়ি থেকে বেরিয়ে গেলে সব সম্পত্তি তাদের হাতছাড়া হয়ে যাবে এমন আশঙ্কায় 2024 সালের এপ্রিলের 1 তারিখে শাওন তার বাবাকে মাদকাসক্ত সাজিয়ে জোর করে উত্তরার একটি রিহ্যাব সেন্টারে ভর্তি করান। 2024 সালের 1 এপ্রিল রিহ্যাবে পাঠানোর দিন মোহাম্মদ আলীর সাথে নিশির সব শেষ কথা হয়। রিহ্যাবে নেয়ার পর তার উপর কিভাবে নির্যাতন চালানো হয়েছিল তার কিছু রেকর্ডও নিশি তার ফোনে রেকর্ড করেছিলেন। তবে নির্যাতন শুরুর এক পর্যায়ে মোহাম্মদ আলীর মোবাইল, মানিব্যাগ সহ সবকিছু নিয়ে নিলে তার সাথে আর যোগাযোগ করতে পারেনি নিশি ইসলাম। সরি স্যার, আমরা ডিউটি পালন করলাম, আমরা চাকরি করি স্যার। রিহ্যাবে ভর্তির পর মোহাম্মদ আলীর সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেলে উত্তরার ওই রিহ্যাব সেন্টারটিতে গিয়ে নানাভাবে স্বামীকে উদ্ধারের চেষ্টা করেছিলেন নিশি, কিন্তু কোনোভাবেই তার স্বামীর সাথে আর দেখা করতে পারেননি। আপনার লোক মানে ঢোকার আগে এবং পরে এটাতে তালা মেরে দেন, তাই না? হ্যাঁ, খাওয়া দাওয়া বাইরে আচ্ছা, এটা কখনোই ওপেন থাকে না, এটা কখনোই ওপেন থাকে না।
রিহাবে আছে কিনা নিশ্চিত হতে না পেরে তার স্বামীর খোঁজে শাওনদের বাড়িতে পর্যন্ত গিয়েছিলেন নিশি ইসলাম, কিন্তু ঝুঁকি নিয়ে শাওনদের বাড়িতে গেলে তার উপর শারীরিক নির্যাতন চালায় শাওন এবং তাদের বাড়ির দারোয়ান শরীফ। শরীফ হচ্ছে মূলত ওই বাসায় কেয়ারটেকারের দায়িত্ব পালন করছে। তো শরীফ হচ্ছে ওই বাসায় আমাদের ঢোকা নিয়ে খুবই আপত্তি জানায়। সে খুব নোংরা ভাষা ইউজ করে যে সে এটা করবে ওইটা করবে, তো মানে রেপ পর্যায়ে চলে যায়। যেটা সিংজন, সেজতি, সিংজনের হাজব্যান্ড, এরা মিলে আমাকে হচ্ছে ওইখান থেকে মানে খুব অকথ্য গালাগালি করে এবং আমাকে মারে। যখন এখানে মারছে আর এখানটায় যখন মারছে একটা, তখন আমার এখান থেকে রক্ত বের হয়ে সেন্সলেস হয়ে যায়। ওরা তারপরে আমি আর দেখিনি। মারধর করে ক্ষান্ত থাকেননি। মোহাম্মদ আলীকে রিহাবে পাঠানোর 4 দিনের মাথায় 2024 সালের এপ্রিলের 4 তারিখে মিথ্যে মামলায় নিশিকে পাঠানো হয় জেলে। আমার প্রাক্তন হাজব্যান্ডকে নিয়ে মামলাটা দেয়, যে আমার প্রাক্তন হাজব্যান্ডের সাথে আমার এখনও অবৈধ সম্পর্ক আছে। এই মিথ্যা মামলাটা শাওন নিজেই দিছে এবং নিজে ইচ্ছা করে মিথ্যা কথাটা লিখছে। এই মিথ্যা মামলা পুরো সাজানো এবং কাল্পনিক। ফেব্রুয়ারিতে বিয়ে হয়, মার্চ মাসের 29 তারিখে কুরিয়ারে আমার বাসায় একটা শাড়ি আসে। ওই শাড়িটা আলী পাঠাইছে। আর প্রথম গিফটটা সে দেয় হচ্ছে তার হাতের থেকে একটা ঘড়ি খুলে 3টা গিফট আলী আমাকে দেয়। শাওনের হাত কতদূর পর্যন্ত লম্বা ছিল সেটা তৎকালীন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন গাজী কিছুটা টের পেয়েছিলেন। শাওনের কথা মতো নিশি আক্তারকে শায়েস্তা করতে তৎকালীন ডিবি প্রধান হারুন, সিটিটিসি প্রধান আসাদুজ্জামান, এডিসি নাজমুল, ডিএমপি কমিশনার সহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ওসিকে ফোন করে মামলা নেয়ার জন্য চাপ দিয়েছিলেন। এখানেই শেষ নয়, শাওনের প্রতি ডিবি হারুন এতটাই সন্তুষ্ট ছিল যে বাড্ডা থানা মামলা নেয়ার আগেই নিশিকে তার বাড়ি থেকে তুলে নিয়ে বাড্ডা থানায় দিয়ে আসেন পুলিশ। যেদিন মামলা হয়েছে ওই দিন ওর বোনের হাজবেন্ড আসলো, বোধহয় কিছুক্ষণ পরেই এসে শাওন ওর একটা ইজার ড্রাফট করে নিয়ে আসলো। আচ্ছা, বাইরে কোনো টাকা দিয়ে, তাইলে সে হয়তো তার ফ্যামিলির লোকজন গার্ডিয়ান বাদী টাদি হয়, তো এটা নিয়ে অনেক বললাম না বাদী হইতে হবে তার ইয়েকে, আপনার বাবাকে। তার সাথে ঘটনা, সে ম্যাচিউর পার্সন, না সে অসুস্থ হসপিটালে, তো তাকে প্রেশারের উপরে মামলা নিতে হয়েছে। মেয়েটা আসলে এই মামলাটা দেখে আহামরি কোনো মানে বড় অন্যায় করে ফেলছে আমার কাছে মনে হয়নি। জোর জবরদস্তি বা ক্ষমতার প্রভাব খাটিয়ে যদি তাকে জেল খাটানো হয়, সেই ক্ষেত্রে শাওনদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়ার আইনি সুযোগ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই বাদীর বিরুদ্ধে এই মামলায় খেয়াল করে 211 ধারা মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। সম্পূর্ণ সাজানো একটি মামলায় আটক হয়ে 61 দিন জেল খেটে জামিনে বের হবার পরেও নিশিকে স্থায়ীভাবে জেলে আটক রাখার জন্য ক্ষমতার সবটুকু ব্যবহার করেছিল শাওন ও তার পরিবার। বিশেষ করে শাওন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ পদ্ধতিতে খুশি করে আইন আদালত সবকিছু নিজের ইচ্ছে মতো কাজে লাগিয়েছিল। আমার প্রাক্তন হাজব্যান্ডকে যে নিয়ে আসছিল, ওর সাথে যে ডিভোর্সের একটা কপি আমি যে ইয়েকে দেখাবো, ওসি সাহেবকে দেখাবো, আমি বের করছি। সাইফুল ওটা ডিলিট করে দিয়ে বলছে কই, তার সাথে ডিভোর্স হয় না, ডিভোর্স না হয়েই সে মোহাম্মদ আলীকে বিয়ে করছে, এই বলে তাকে সহ আসলে অ্যারেস্ট দেখানো হয়। শাওন বলতেছে যে আমার বাপ ঝুন্নারকেল হয়েছে, মরে যাবে 2 দিন পরে, এক পা কবরে আর এক পা আমি নিজেই কবরে দিয়ে দিব, দিয়ে তোকে পার্মানেন্ট থাকার ব্যবস্থা করে দিব, মানে এরকম বলতেছে। তার মানে সে তার বাবাকে নিজে মেরে আমাকে এমন জায়গায় পাঠাবে যেখানে আমি সূর্যের আলো দেখতে পাবো না, এই ধরনের কথা সে বলছে এখানে। এবং আমি রোজা ছিলাম, সে মারতেছে আবার সে কফি খাচ্ছে, হ্যাঁ, নাজমুল ইসলামের সাথে। তো ওইখান থেকে তারা ডিবি হারুন, তারপরে নাজমুল ইসলাম এবং মনিরুল ইসলাম, এরা সবাই হচ্ছে একটা পর্যায়ে ওসি ইয়াসিন গাজীকে খুবই প্রেশার দিয়ে মামলাটা এখানে নেয়। তারা মামলা নিচ্ছিল না, হ্যাঁ, বাড্ডা থানা মামলা নিচ্ছিল না, পরবর্তী ওদের প্রেশারে কিন্তু মামলাটা নেয়। এরই মধ্যে শাওনের বাবাকে তার দ্বিতীয় স্ত্রী নিশির বিরুদ্ধে সাক্ষী দেওয়ার শর্তে রিহ্যাব থেকে বের করে আনা হয়। আদালতে শাওনের বাবা মোহাম্মদ আলী দণ্ডবিধির 161 ধারায় যে জবানবন্দি দিয়েছেন, সেই জবানবন্দিতে তিনি বলেছেন তার সাথে নিশির কখনই বিয়ে হয়নি, বরং নিশির বাড়িতে তিনি চায়ের দাওয়াত খেতে গিয়েছিলেন। সেখানেই তাকে জোর করে কিছু কাগজপত্রে সই করিয়ে রাখা হয়। নিশির কাছে থাকা কাবিননামাটিও ভুয়া বলে দাবি করেছিলেন শাওনের বাবা মোহাম্মদ আলী। শাওনের বাবা তার দ্বিতীয় স্ত্রী নিশির বাসায় জোর জবরদস্তি করে কাগজে সই করানোর দাবি করলেও আমাদের হাতে আসা বিবাহের দিনের কিছু ভিডিওতে দেখা যাচ্ছে মোহাম্মদ আলী অত্যন্ত খোশ মেজাজে বিয়ের কাবিননামায় সই করছেন। এখানে একটা স্বাক্ষর দিয়ে আমি প্রস্তাব করছিলাম যে এখানে কাবিন কত হবে, আপনার মিসেস আছে কিনা। সে ওই ইঞ্জিনিয়ার মোহাম্মদ ঋষভ বলছে যে না, আমার মিসেস নাই, আপনি বিয়ে করার নির্ভর, যেহেতু আমরা সবাই বয়স্ক, তার লোকসভা কিছু নাই, তার আমি বলছিলাম কাবিনটা একটা কম লোক, সমস্যা কি? না 50 লাখ টাকা সে বলছে, আলহামদুলিল্লাহ।
নিশি আক্তারের দাবি ছিল মোহাম্মদ আলীর সাথে তার পরিচয় হয়েছে স্যাটেল ম্যারেজ নামে একটি ম্যারেজ মিডিয়ার মাধ্যমে। নিশি তার চাহিদায় একজন নির্ভরযোগ্য স্বামী চেয়েছিলেন। অন্যদিকে ওই ম্যারেজ মিডিয়ার কাছে শাওনের বাবার চাহিদা ছিল অল্প বয়সী একজন সুন্দরী নারী। শাওনের বাবা ম্যারেজ মিডিয়াকে বয়সের শর্ত জুড়ে দিলেও নিশি আক্তারের পক্ষ থেকে বয়সের কোনো শর্ত ছিল না, যে কারণে প্রতিষ্ঠানটি নির্দিষ্ট ফি নিয়ে তাদের দুজনের মধ্যে পরিচয় করিয়ে দেয়। অথচ নিশির বিরুদ্ধে করা মামলায় বলা হয়েছে শাওনের বাবার সাথে তার প্রথম পরিচয় হয়েছিল একটি গ্যাস পাম্পে। যদিও স্যাটেল ম্যারেজ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে তাদের প্রতিষ্ঠানটির মাধ্যমেই নিশির সাথে মোহাম্মদ আলীর প্রথম পরিচয় এবং সাক্ষাৎ হয়। ওনার ওয়াইফ নাই বলতে একবার প্রসেসে সমস্যা আর কি, উনি বিয়ে শাদী করবে, শেষ বয়সে ওনার পাশের বন্ধু দরকার, ওনার ওয়াইফটাই আছে ক্লিয়ার করে নাই। তখন আমি হয়তো আমি একটা ওনাকে মেয়ের পরিচয় করে দিচ্ছি, মানে পরিচয় মানে রেস্টুরেন্টে বসে কথা বলে। মোহাম্মদ আলী তার জবানবন্দিতে বলেছেন বাড্ডায় শাওনের বাবার মালিকানাধীন পাম্পে নিশির সাথে তার প্রথম সাক্ষাৎ হয়েছে। নিশি ওই পাম্পে গিয়ে বাথরুম ব্যবহার করতে চাইলে নিশিকে ভিআইপি একটি বাথরুম ব্যবহারের সুযোগ করে দিয়েছিল মোহাম্মদ আলী। কিন্তু আমাদের অনুসন্ধানে সরেজমিনে গিয়ে দেখা যায় মোহাম্মদ আলী তাদের মালিকানাধীন যে পাম্পে ভিআইপি বাথরুম ব্যবহার করতে দেওয়ার দাবি করেছেন সেখানে আসলে তেমন কোনো বাথরুমই নেই। মোহাম্মদ আলী তার জবানবন্দিতে জোর করে বিয়ের দাবি করলেও বিয়ের পর বেশ কয়েকবার তারা একান্তে সময় কাটিয়েছেন। এছাড়াও বিভিন্ন জায়গায় তাদের ঘোরাঘুরির বেশ কিছু ছবিও নিশির সংগ্রহে রয়েছে। এর মধ্যে মতিঝিলের হোটেল পূর্বানীতে একাধিকবার সময় কাটিয়েছেন মোহাম্মদ আলী এবং নিশি, যে বিষয়টিও হোটেল কর্তৃপক্ষ আমাদের কাছে স্বীকার করেছেন। আপনাদের তথ্য দেওয়াতে কোনো ঝামেলা আছে? না, কোনো ঝামেলা নেই। যেহেতু উনি যদি না থাকতেন তাহলে আমরা কথা বলতে পারতাম না। কারণ এখানে প্রাইভেসি একটা ইস্যু, আপনি জানেন, জব করেন, প্রাইভেসি এখানে একটা ব্যাপার। আমরা এই সমস্ত ক্ষেত্রে পুলিশ কেস যদি হয় দেন আমরা ডকুমেন্টস সাবমিট করি বা দেখাই। তথ্য প্রমাণ, ভিডিও ফুটেজ সব থাকার পরেও শাওনের ক্ষমতার কাছে টিকতে পারেনি মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রী নিশি ইসলাম। পুলিশের ভয়ে পালিয়ে বেড়াতে থাকেন তিনি। পালিয়ে হয়তো শেষ রক্ষা হতো না, কিন্তু যে কোনো সময় আবারও জেলে যাবার আশঙ্কার মাঝেই স্বৈরাচারের পতন হয়। নিশি আবারও তার স্বামীর সন্ধানে ছুটতে থাকেন শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত। মোহাম্মদ আলীর বাসাতেও বেশ কয়েকবার যাওয়ার চেষ্টা করেছিলেন নিশি, কিন্তু শাওনের দাপটে সেই বাড়িতে ঢুকতে পারেননি। উল্টো শাওন তাকে ভয় দেখিয়েছে আওয়ামী লীগ না থাকলেও তার ক্ষমতা এখনো পর্যন্ত শেষ হয়নি। সিংজন বলতেছে যে আমাদের টাকা আছে, আমরা চাইলে এই মামলা 10 বছর চালাতে পারি, আপনি কি পারবেন? মানে তারা চাইলেই কোর্ট, তারপরে প্রশাসন, তারপরে সবাইকে যখন তখন যেভাবে ইচ্ছে তারা চালাইতে পারে। আমি কি সেটা পারবো? শুধু তাই না, আওয়ামী লীগ চলে গেছে তো কি হয়েছে, এখন তো টাকার উপরে তারা চলবে। তাছাড়া সব থেকে বড় কথা, শাওনের মেয়ের জামাই তো আসিফ নজরুল, ঠিক আছে, তারা ইচ্ছা করলে আইনটাকে যেভাবে ইচ্ছা সেভাবে প্রভাবিত করতে পারে। ইভেন সেটাও বলে যে আমাকে নাকি আসিফ নজরুলকে দিয়ে নাকি টাইট করবে, হ্যাঁ সোজা করবে, এগুলা বলে। কুল কিনারা না পেয়ে নিশি ইসলাম আমাদের সাথে যোগাযোগ করে। নিশিকে আমরা আশ্বাস দিয়েছি শুধু স্বামী নয়, মামলার খরচ এবং মিথ্যা মামলায় 2 মাস জেলে থাকার ক্ষতিপূরণের টাকাও শাওনের পরিবারকে দিতে বাধ্য করা হবে। গাড়িতে বাইরে গাড়িতে আসে, এই হাঁটাচলা করতে পারেন মানে এইভাবে হাঁটতে পারে না, এই গাড়িতে নাইমা লিফটে দেয়, উঠতে দেয়, আর লিফটে নামি। আমরা প্রথমে মোহাম্মদ আলীর খোঁজে বের হই, কারণ নিশির বিশ্বাস মোহাম্মদ আলী তাকে এখনও ভালোবাসেন এবং মোহাম্মদ আলীর কাছে পৌঁছতে পারলে তার স্বামী তাকে কখনোই অস্বীকার করতে পারবে না। আমাদের অনুসন্ধানী দল প্রথমেই সেই রিহাবে যায় যেখানে মোহাম্মদ আলীকে ভর্তির পর নির্যাতন করা হয়েছিল। নিশির দাবি মোহাম্মদ আলী হয়তো এখনও সেখানেই ভর্তি থাকতে পারেন। শাওনের বড় ছেলে কিন্তু মাদক সেবন করে এবং ওই উত্তর আইকন কেয়ারে ভর্তি ছিল। তার ছেলেকে ভর্তি করাইছে ঠিক একই জায়গায়, ওখানে গিয়ে তার বাবাকে ওইখানে নিয়ে ভর্তি করায় সে প্রমাণ করতে চাইছে যে আমার বাবা মানসিক রোগী। তাহলে যখন মানুষ একটা মিথ্যা লুকাইতে যায় 1000টা ভুল করে, তো শাওনের অবস্থা হয়েছে তাই। রিহাব মালিক পক্ষ অবশ্য মোহাম্মদ আলীকে নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছেন, এমনকি মোহাম্মদ আলী নামে কাউকে ভর্তির বিষয়টিও স্বীকার করেননি। এটা তো ঠিক, যেখানে ওই দিন উনি গেছিল এবং টর্চার হয়েছে, এটা তো ঠিক না। কোনো ধরনের টর্চার হয় নাই, এবং কি উনি আসছিল কিনা এটাও আমি আপনার সাথে কি করছি না। প্রথমে মোহাম্মদ আলীকে ভর্তি করানোর বিষয়টি অস্বীকার করলেও পরে স্বীকার করেন যে মোহাম্মদ আলীর পরিবার তাকে মানসিক সমস্যার কথা বলে রিহাবে ভর্তি করে গিয়েছিলেন। তার কিছুদিন পর তাকে নিয়ে যাওয়া হয়েছে, এখন আর তিনি তাদের রিহাবে ভর্তি নেই। আপনাদের কাছে প্রত্যেকটা ফাইল এখানে দেখা যাচ্ছে আছে, তো
আপনারা ফাইল দেখেই বলেন যে ভর্তিটা কে করছে। Exactly আপু। তো ওনার গার্ডিয়ানটা আসলে কে করছে এটা একটু জানতে চাই। ওনার মেয়েরা ছিলেন। আচ্ছা আচ্ছা। রিহাবে মোহাম্মদ আলীকে না পেয়ে আমরা মোহাম্মদ আলীর বাসায় যাই, যে বাসায় এর আগেও নিশি কয়েকবার গিয়েছিলেন তার স্বামীর খোঁজে, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি। সেই একই বাসায় আরও একবার নিশিকে নিয়ে যাওয়া হয়েছিল, সাথে ছিল টিম 15 মিনিটস। শুনেন, আমি মোহাম্মদ আলীর স্ত্রী, আপনি দরজাটা খুলেন। আপনি দরজাটা খুলেন, ওনার সাথে আমাকে কথা বলতে দেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মোহাম্মদ আলী আছেন? প্রথমে বাধা দিতে ছুটে আসে শরীফ নামে শাওনের বাসার এক দারোয়ান। ওই দারোয়ানকে দিয়ে শাওনের পরিবার নিশিকে ধর্ষণের হুমকিও দিয়েছিলেন। তার ভয়েই নিশি আর ওই বাড়িতে মোহাম্মদ আলীর খোঁজ করতে যেতে সাহস পায়নি। দারোয়ান আমাদের অনুসন্ধানী দলকেও ভেতরে ঢুকতে বাধা দেয়। বাধ্য হয়ে আমরা গুলশান থানা পুলিশের সহায়তা নেই। 999-এ ফোন করলে কিছুক্ষণের মধ্যেই পুলিশ ছুটে আসে। হ্যালো, আসসালামু আলাইকুম। সকাল জাতীয় সমিতি পলায়ন থেকে বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? ঘটনাস্থলে গিয়ে সবকিছু জানার পর মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রী নিশিকে নিয়ে পুলিশ ভেতরে যায়। পুলিশের সহায়তায় নিশিকে বাসার ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হলেও তার স্বামী মোহাম্মদ আলীর সাথে দেখা করার সুযোগ দেওয়া হয়নি। এটার জন্য জানো মানে কতদিনের নাগাদ দেখা করাবো? মেবি আ উইক, আপনি বলেন। মেবি আ উইক অর টু, ডিপেন্ডিং অন দিস কেস। না, এতদিন না, মিনিমাম 5 দিন। হ্যাঁ, মানে 7 দিন না, মিনিমাম 5 দিন, 4 থেকে 5 দিন। আচ্ছা, আর আমিও একটা জিনিস আপনাকে রিকোয়েস্ট করব যে কাইন্ডলি আপনি কয়টা দিন একটু পেশেন্ট থাকেন, আমি দায়িত্ব নিচ্ছি, আমি দেখা করে দেব। মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রী কোনোভাবেই তার স্বামীর সাথে দেখা না করে ফিরে আসতে অস্বীকৃতি জানালে শাওনের বোন বাধ্য হয়ে 5 দিন পর তার বাবার সাথে দেখা করানোর আশ্বাস দেন। ওনার কথাগুলো আমরা শুনেছি, অ্যান্ড মেবি আফটার সাম টাইম উই উইল সিট ডাউন উইথ হার অ্যান্ড ট্রাই টু লিসেন টু ফার্দার হোয়াট শি হ্যাজ টু সে। উনি ওনাদেরকে সময় দিচ্ছেন, অল্প কয়েকদিনের ভিতরে, শর্ট টাইমের ভিতরে ওনার সাথে ওনাকে মিট করায় দিবে, এই প্রতিশ্রুতি ওনারা দিয়েছেন। আমার হাজব্যান্ড তো, আমি তো লিগ্যাল ওয়াইফ তার। হ্যাঁ, আমি তো তার লিগ্যাল ওয়াইফ। তাকে আটকায় রাখছে, আমার কাছে প্রমাণ আছে, বাট তারা দেখতে পাচ্ছে না কেন? 5 দিন পর রাজধানীর বনানীর একটি রেস্টুরেন্টে হাজির মোহাম্মদ আলী ও তার পরিবারের কয়েকজন, সেই সাথে তাদের আইনজীবীও সাথে ছিলেন। পুরো সাক্ষাতে যা আলোচনা হয়েছে তা আমরা গোপনে রেকর্ড করি। সেই রেকর্ড শুনলে এতদিন ধরে নিশি আর তার স্বামী মোহাম্মদ আলীকে নিয়ে যে ষড়যন্ত্র করা হয়েছিল তার সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আপনি কি আমার সাথে সংসার করতে চান? না, এটা সম্পর্ক ছিন্ন করতেছি। কে ছিন্ন করছে? আমি মন থেকে বলতেছি। আচ্ছা, তাহলে এখন আপনি সমাধানে আসেন। আমরা প্রথমে মোহাম্মদ আলী নিশি আক্তারকে আদৌ বিয়ে করেছিলেন কিনা সেটা নিশ্চিত হয়ে আসতে চাই। মোহাম্মদ আলীর কাছে প্রশ্ন ছিল নিশি আক্তারকে তিনি বিয়ে করেছিলেন কিনা। মোহাম্মদ আলী নিশি আক্তারের সাথে থাকতে না চাইলেও এটা যে তার মনের কথা না সেটার প্রমাণ আমরা একটু পরেই পেয়ে যাই। আলোচনার মাঝে নিশি আক্তার কিছুক্ষণের জন্য বাথরুমে গেলে মোহাম্মদ আলীর সাথে থাকা একজন মোহাম্মদ আলীকে সাবধান করে বলেন, আমরা যেভাবে বলবো আপনাকে সেভাবেই কথা বলতে হবে। আমাদের ওনার সঙ্গে যে কথা একা বলতে দিব না, এই কথা আরো আগের সিডিংয়ের সময় আমাদের প্ল্যান হয়েছে যে কথা ভাই একা বলতে হবে, যা বলবে টেবিলে বলবো, ওনাকে একা দেওয়া যাবে না। হয়েছেও তাই। শেষ পর্যন্ত নিশি ইসলামকে ক্ষতিপূরণের শর্তে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে বাধ্য হন শাওনের বাবা। উনি 1 বছরের কোর্স চেয়েছেন, যেটা 2 লাখ টাকা করে মাসে, 24 লাখ টাকা। ওনাকে একটা ফ্ল্যাট চেয়েছে থাকার জন্য, গুলশান অথবা বাড়িধারা, গুলশান এই সংলগ্ন এলাকায়। নো হ্যারাসমেন্ট ফার্দার ফর এনি সাইড এনিথিং। 2 crore ফর দ্য ফার্দার কম্পেনসেশন, যে উনি যে 61 দিনের জেল খাটছে এবং ওনার যে মেন্টাল স্ট্রেস গেছে, এইটার জন্য উনি একটা কম্পেনসেশন চেয়েছে 2 কোটি টাকা। 50 লাখ টাকা চাইছে, যেটা উনি জেনুইন পায়। ঠিক আছে, এই তো। এনিথিং এলস? না। তাহলে আমরা মনে হয় আজকের মিটিং এখানে শেষ করি। আমরা আপনাকে ওনার মাধ্যমে ফার্দার করব। নিশি ইসলামের সাথে আমাদের যেদিন প্রথম কথা হয় সেদিন আমরা তাকে বলেছিলাম ক্ষতিপূরণের টাকা কত চাবেন এবং কত পাবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা যে কোনো পরিস্থিতিতে বিষয়টি মানুষের সামনে তুলে ধরব।
আমাদের কাজ এতটুকুই। এবার নিশি ইসলামের পালা। অনুসন্ধানে আমরা এতক্ষণ যা তুলে ধরেছি তা বিশ্লেষণ করা হলে শাওনের পরিবার এখানে বেশ কয়েকটি ফৌজদারি অপরাধ করেছেন। প্রথমত, একটি মেয়েকে বিয়ে করে সেটাকে অস্বীকার করা এবং ভরণ পোষণ না দিয়ে উল্টো মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো। বিয়ের কথা অস্বীকার করে কোনো নারীর সাথে শারীরিক সম্পর্ক করা মানে তাকে ধর্ষণ করা। অতএব শাওনদের করা মামলায় মোহাম্মদ আলীর দেয়া 161 ধারার জবানবন্দি যদি ঠিক ধরা হয় তাহলে মোহাম্মদ আলী নিশি ইসলামকে একাধিকবার ধর্ষণ করেছেন, কারণ তিনি বিয়ের কথা অস্বীকার করেছেন। অতএব নিশি চাইলে মোহাম্মদ আলীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করতে পারেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও মোহাম্মদ আলীকে দ্বিতীয় বিয়ে করার অপরাধে শাওন এবং তার পরিবার তার উপরে যে নির্যাতন করেছে সেটাও শাস্তিযোগ্য অপরাধ। বিবাহিত স্ত্রীর সাথে দেখা করার পথ বন্ধ করতে মোহাম্মদ আলীকে রিহাবে পাঠিয়ে যে নির্যাতন করা হয়েছে সেটাও গুরুতর শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে রিহাব কর্তৃপক্ষকেও আইনের আওতায় আনবার সুযোগ রয়েছে। তো আমি সরকারের কাছে, প্রধান উপদেষ্টার কাছে এবং সবার কাছে, আপনাদের কাছে সবার কাছে বিচার চাই যে এইরকম রিহাব সেন্টার যেন বাংলাদেশে আর না থাকে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় যে কিছু পয়সার জন্য একটা ভালো মানুষকে তারা এইভাবে পাগল বানায় ছেড়ে দেয়, তারা ইচ্ছা মতো মেডিসিন দেয়, ইঞ্জেকশন দেয়, এগুলো যেন তারা আর করতে না পারে। আমি বলার আগেই তারা আমাকে মামলা টামলা দিয়ে জেল টেল খাটায় অস্থির করে ফেলছে। তা আমার বলার কথা সেটা না করে পাল্টা তারা করতেছে, এটা তো অন্যায়। আমি এটার বিচার চাই। সারা দেশের রাজনীতি নীতি নির্ধারক মানবতার ফেরিওয়ালা শাওনদের এটাই আসল চেহারা। এরা টাকার জন্য নিজের চেয়ে 30 বছরের বড় বান্ধবীর বাবাকে বিয়ে করতে পারেন, কিন্তু নিজের বাবার ক্ষেত্রে আবার আলাদা নিয়ম। এরা নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। হুমায়ুন আহমেদের সাথে কোনো স্মৃতি আমাকে কখনো পোড়ায় না। হুমায়ুন আহমেদের সাথে যত স্মৃতি সবগুলো আসলে আমাকে বাঁচিয়ে রাখে, আমাকে উজ্জীবিত করে, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য। বাবার বয়সী হুমায়ুন আহমেদকে বিয়ে করে ক্যামেরার সামনে ঐশ্বরিক প্রেমের গল্প সাজালেও হুমায়ুন আহমেদকে বিয়ের মূল উদ্দেশ্য ছিল তার সম্পত্তি, যে কারণে ক্যান্সার আক্রান্ত হুমায়ুন আহমেদকে কৌশলে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে বড়লোক স্বামীর সব সম্পত্তির মালিকানা লাভ করেছেন মেহের আফরোজ শাওন। নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন আহমেদকে সেবা দেওয়ার নামে বন্ধুদের সাথে সুইট রাত কাটিয়েছেন মেহের আফরোজ শাওন। মৃত্যুর পরও স্বামীর লাশ পাশে রেখে নাটক করেছেন গোলজিগার শাওন। হুমায়ুন আহমেদকে তার পরিবারের অন্য সদস্যরা বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করতে চাইলেও শাওন তার একক চেষ্টায় হুমায়ুন আহমেদকে নুহাশ পল্লীতে দাফন করেছেন। অপারেশনের আগের দিন রাতে উনি আমাকে বলেছেন, আমার যদি কিছু হয় আমাকে নিয়ে অনেক টানা হেঁচড়া হবে। আমাকে কেউ শহীদ মিনারে নিয়ে যেতে চাইবে, কেউ পিটিভিতে নিয়ে যেতে চাইবে, কেউ এফডিসিতে নিয়ে যেতে চাইবে, কেউ বাংলা একাডেমিতে নিয়ে যেতে চাইবে। আমাকে টানা হেঁচড়া করতে দিও না কুসুম, তুমি স্ট্রং থেকো, আমাকে নুহাশপল্লীতে শোয়ায় রেখো। হুমায়ুন আহমেদকে নুহাশপল্লীতে দাফনের কারণ স্থায়ীভাবে বিশাল এই সম্পত্তির দখল নেয়া। শাওনের সেই স্বপ্ন পূরণ হয়েছে। 20 টাকার পরিবর্তে নুহাশপল্লীর ভিজিট বাড়িয়ে এখন করা হয়েছে 200 টাকা। সেই সাথে পুরো টাকায় নিজের মতো করে 9-6 করছেন হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন। 200 টাকা পার পারসন। আর একসময় সর্বোচ্চ 20 টাকা টিকিট করছিল একসময়, যে 20 টাকা একটা ফান্ড হবে তোমাদের স্টাফ বা সবাই মিলে। হুমায়ুন আহমেদের মৃত্যুর পর শাওন বিভিন্ন সময় বলেছিলেন নুহাশপল্লীতে একটি হাসপাতাল করার স্বপ্ন ছিল হুমায়ুন আহমেদের, কিন্তু হুমায়ুন আহমেদের স্বপ্নের কথা বলে শাওন নিজের স্বপ্ন পূরণ করতেই পুরো নুহাশপল্লী দখলে নিয়েছেন। ক্যান্সার হসপিটাল আমার একার পক্ষে করা সম্ভব না, ওটা স্যারের স্বপ্ন ছিল। স্যারও কিন্তু আসলে একা করে ফেলতে পারতেন না। স্যার আসলে যেভাবে করে সবাইকে ডাক দিয়ে সবাইকে মিলে করতেন, তো আমার ডাকে তো সেটা হবে না। আপনারা একটু অন্যভাবে একটু চিন্তা করেন যে 7ই মার্চে বঙ্গবন্ধু যেভাবে করে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছে, এখানে বঙ্গবন্ধুর জায়গায় অন্য কেউ ডাক দিলে কিন্তু হতো না। হুমায়ুন আহমেদের অঢেল সম্পত্তির অর্থ দিয়ে শাওন এখন সুগার মমি সেজেছেন। শাওনের এখন স্বামী না থাকলেও পুরুষ মানুষ দেখলেই সে স্বামীর চোখে দেখেন। নিজেদের ঘরে ধরে যাওয়া পচন সমাজের সবখানে ছড়িয়ে দিতে শাওনদের চেষ্টার কোনো শেষ নেই, যে কারণে রাষ্ট্র মেরামতের কাজ শুরু হলেই তাদের মধ্যে অস্থিরতা কাজ করে। শাওনরা অস্থির হলেও এদেশের মানুষ স্থির হয়ে জানিয়ে দিয়েছে আমরা অসভ্যতার বিরুদ্ধে। যেখানেই শাহবাগীরা অসভ্যতার চেষ্টা চালাবে সেখানেই রুখে দাঁড়াবে বাংলাদেশের তৌহিদি জনতা। আর শাওনকে বলবো, সারা দেশের খোঁজ খবর না নিয়ে আগে নিজের ঘরটা সামাল দিন। নিজের বড় সন্তান দীর্ঘদিন ধরে রিহাবে পড়ে আছে, আগে তাকে সুস্থ করে তুলুন, তারপরে আমাদের এই সমাজের সুস্থতার কথা চিন্তা করবেন। আল্লাহ হাফেজ। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশকে সফরকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন সংবাদ প্রচার করলেও এটা একেবারে নিশ্চিত যে জাতিসংঘের মহাসচিব আমাদের বাংলাদেশে এসে
বাংলাদেশের জন্য ভালো কিছুই করে গিয়েছেন এবং এগুলো যদি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা হয় বা কার্যকর করা হয় তাহলে বাংলাদেশের জন্য ভালোই হবে। এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখবেন।